সব অপমান তুমি পাল্টে নাও, ফুল করো মেঘ করো, রঙিন ফানুস করে আকাশে নাচাও, এইভাবে বাঁচো। প্রণবেন্দু দাশগুপ্তের কবিতার এই লাইনগুলো আমার আজকের অতিথির জীবনের সঙ্গে খুব প্রাসঙ্গিক। ঊর্ধ্বতন কর্মকর্তার অসহিষ্ণু আচরণ, বন্ধুদের অবহেলা, কাছের মানুষদের উপহাস, এই সব কিছু তুচ্ছ করে মেধা, আত্মবিশ্বাস এবং দৃঢ় সংকল্প নিয়ে তিনি এগিয়ে গেছেন, নিজেকে উদ্ভাসিত করেছেন নিজের মেধার আলোয়। তিনি বিজ্ঞাপন, নাটক এবং চলচ্চিত্র অভিনেতা মুকিত জাকারিয়া। আমার রাতের আড্ডায় আজকের অতিথি, চলুন কথা বলি তার সঙ্গে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়শা কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি খুব ভালো, আয়শাকে দেখছি, এনটিভিতে আসছি, খুব ভালো লাগছে। বাহ, আমারও ভীষণ ভালো লাগছে। সপ্তাহ দুয়েক আগেই আমরা একসাথে একটা কাজ করছিলাম এবং আজকে আমি আপনাকে আমার আড্ডার অতিথি হিসেবে পেয়ে গেলাম। দারুণ, আশা করছি আপনার সাথে পুরো সময়টা আমার ভীষণ ভালো কাটবে এবং অনেক জানা অজানা তথ্য নিয়ে তো আমরা কথা বলবোই, আপনার থেকে অনেক কিছু শিখতে পারবো বলে আমার মনে হচ্ছে। আমি শিখাতে পারবো কিনা জানি না, আমি কথা বলতে পারবো, তবে শিখা কতটুকু যাবে জানি নাই। আয়শা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। শুরু করতে চাই বিজ্ঞাপনের প্রসঙ্গ দিয়ে, কারণ সেখানে সেই বিজ্ঞাপনের মধ্য দিয়ে আপনাকে আমরা আসলে চিনেছি। আপনি যখন বিজ্ঞাপন চিত্রে কাজ করা শুরু করলেন, বলতেই হয় তখন বেশ বড় একটা পরিবর্তন এসেছে বিজ্ঞাপন চিত্রে এবং বেশ ভালো ভালো বিজ্ঞাপনও নির্মাণ হয়েছে এবং আপনিও তার অংশ ছিলেন, আপনিও বেশ ভালো কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন। একটু যদি জানতে চাই যে বিজ্ঞাপন চিত্রে আপনার কাজ করার সেই সময়ের স্মৃতি রোমন্থন যদি করতে বলি তাহলে কি বলবেন? আচ্ছা, আমি ছোট্ট করে ডিফারেন্টভাবে একটা কথা বলি। আসলে আমার কিন্তু বিজ্ঞাপন করার কথা ছিল না। আমি একটি অফিসে কাজ করতাম, আর সেই অফিসে স্ট্রিক্টলি বারণ ছিল, ওই ডিপার্টমেন্টের সিওকে বলে দিয়েছে দুইজন মালিক পক্ষ যে আমি যেন মুকিত জাকারিয়া যেন দোতলার ফ্লোরে যেন ঢুকতে না পারে। ওখানটা কি হয়, বিজ্ঞাপন হয়। আর আমার অফিস কিন্তু আমার অফিস মানে আমি জব করি, আমি জুনিয়র এক্সিকিউটিভ থেকে 9টা প্রমোশন হয়ে সিনিয়র ডিরেক্টর হয়ে রিজাইন দিয়ে চলে এসেছি। তো ওখানে বিজ্ঞাপন হয় এবং মাসে অন্তত আয়শা 5 থেকে 6টি টিভিসি হচ্ছে, নাটক হয়, আর ওপার এপার মিলে একটা সিনেমা হয়েছে। আমি সেই প্রসঙ্গে যাব না, কিন্তু আমাকে কখনো নেওয়া হবে না। কেন নেওয়া হবে না আমি জানি না। আমরা এই বিষয়টা আসলে আপনার বেশ কয়েকবারই বেশ কিছু ইন্টারভিউতে শুনেছি। সেজন্য আমি বললাম যে যখন আপনি কাজ করা শুরু করলেন তখন যে বিজ্ঞাপনের দিনগুলোতে ভালো একটা পরিবর্তন আসলো, ভালো ভালো বিজ্ঞাপন নির্মিত হচ্ছিল, সেই সময়ের স্মৃতি রোমন্থনগুলো যদি একটু আপনি করতেন, আপনার সেই সময়ের অভিজ্ঞতা, টিমের সাথে আপনার কাজ করা। খুব ভালো, খুব ভালো। ফারুকি ভাই আমাকে দিয়ে ব্যাকটাতে ভাই অনেকগুলো টিভিসি বানিয়েছে। আমি যদি ভুল করে না থাকি প্রায় 65 নম্বর শুধু ফারুকি ভাইয়ের বিজ্ঞাপন করেছি। এবং এবং ভেরি ইন্টারেস্টিং হচ্ছে, বাংলা লিঙ্ক একদম এখান থেকে এখান পর্যন্ত চলে এসছে। আমি প্রায় বাংলা লিঙ্কের 44 নম্বরস 44টা টিভিসি করেছি। এখন শুধু আমি মজা করে বলি আয়শা, যে আমার যদি 6টি টিনেজ গার্লফ্রেন্ড থাকতো তাহলে 100টা টিভিসি হয়ে যেত। তো আমি ডিরেক্টর ভাইদের কাছে রিকোয়েস্ট করবো, এই টিভির মাধ্যমে চাইছি আবার 6টি গার্লফ্রেন্ড প্লিজ এমন করে জোগাড় করে দিলে, মানে টিভিসি জোগাড় করে দিলে অ্যাক্টিং করে 100টা পূর্ণ করতে পারতাম, আয়শাকে এবং এনটিভি কর্তৃপক্ষকে মিষ্টি খাওয়াতে পারতাম। আমরা চাই খুব দ্রুত যেন আপনার সেঞ্চুরি পূরণ হয়। যদি একটু জানতে চাই ভাইয়া, অনেকে এখন বলেন যে এই তো সেদিনও কত ভালো ভালো বিজ্ঞাপন নির্মিত হয়েছে, কিন্তু এখন আর সেরকম দেখা যাচ্ছে না, আপনি কি মনে করেন? এখন না দেখার কারণটা কি ভাইয়া? সেটি হচ্ছে যে আগে বিজ্ঞাপন হতো 70 লাখ, 80 লাখ, 1 কোটি 20-30। এখন কেন জানি কোম্পানির মালিকরা এআই পদ্ধতির বিজ্ঞাপনে চলে গেছে। এখন আর আয়শাকে লাগে না। আয়শার মতো একটা মেয়েকে কল্পনা করে ওটাকে এআই করে মুকিত জাকারিয়ার সাথে মিক্স করে এআই করে ছেড়ে দিচ্ছে। মুকিত জাকারিয়াকে তো হিউজ টাকা দিতে হয়, আয়শাকে তো হিউজ টাকা দিতে হয়, কী দরকার আছে 8-10 হাজার টাকাতে একটা এআই দিয়ে একটা বিজ্ঞাপন বাড়াচ্ছে। কিন্তু লংজিভিটিতে স্ট্যান্ডার্ড কোনো গল্পই থাকে না। এআই পদ্ধতিতে আমি খাটো করে দেখছি না এআই পদ্ধতিটাকে, কিন্তু এই পদ্ধতিতে যতগুলো টিভিসি হচ্ছে তাতে করে হয় কি যে ব্র্যান্ড ভ্যালুটা ডাউন হয়ে যাচ্ছে, ওটা আপ হচ্ছে না, কিন্তু কোনোদিন আপ হবে না। কিন্তু ওনারা আগে যেসব বিজ্ঞাপন করেছে কেউ আজ পর্যন্ত বলবে না যে এই বিজ্ঞাপনের অমুক আদনাম রাজীবকে দিয়ে বা মোস্তফা সরোয়ার ফারুকী, অমিতাভ রেজা, যাদেরকে দিয়ে বাড়িয়েছি, ফাহাদ বা যাদেরকে বাড়িয়েছি,
কোনোদিন কোনো বিজ্ঞাপন খারাপ হয়েছে বলে কেউ বলেনি। আফজাল ভাই কত দুর্দান্ত বিজ্ঞাপন বানিয়েছে, আফজাল ভাই কত অসাধারণ বিজ্ঞাপন বানিয়েছে, এখনো লোক যদি ও মাই গড কি বিজ্ঞাপন। আর এখনকার এআই বিজ্ঞাপন নিয়ে আচ্ছা মুকিত ভাই, যেহেতু আপনার লম্বা একটা অভিজ্ঞতা আছে এখানে এবং অনেক কিছু আপনি নিজের চোখের সামনে গড়তে দেখেছেন, ধ্বংস হতেও দেখেছেন, সেখান থেকে যদি জানতে চাই, এআই প্রসঙ্গটা যেহেতু আসলো, কখনো কি মনে হয় যে এআই এর এই ব্যবহার একটা সময় আমার ইন্ডাস্ট্রিকে মেধা শূন্য করে ফেলতে পারে? ডেফিনেটলি করে ফেলেছে, তো করে ফেলেছে। এখন তুমি দেখো আশাপু, সেটা হচ্ছে যে এখন আগে রিপননাথের ওখানে যতগুলো স্টুডিও আশেপাশে আছে কি জমজমাট। সেদিন আমি রিপন ভাইয়ের স্টুডিওতে গেলাম, একটা ছেলে বসে আছে, আগে এ পাশটা দুনিয়া সবাই বসে আড্ডা দিচ্ছে, একটা চমৎকার আড্ডাস্থলের পাশাপাশি কেউ ভয়েস দিচ্ছে, কেউ ডাবিংয়ে জুড়ে এসছে, কি অসাধারণ। এখন সবাই এই যে কাজ শূন্য হয়ে গেছে, তাদের ফ্যামিলি চলতো, কতগুলো ফ্যামিলি রাস্তায় বসে যাচ্ছে। আমার কথা বলি, আমি আজকে 1.5 বছর হয়ে গেল একটা বিজ্ঞাপন করিনি। আগামী মাসে 2টো বা একটা বিজ্ঞাপন করতাম, আমি ফিনান্সিয়ালি একটু আমি সাপোর্ট পেতাম। আজকে 1.5 বছর আমার কাছে কোনো বিজ্ঞাপন নাই। সে কারণে হাত জোর করে রিকোয়েস্ট করেছি, আল্লাহর রাস্তায় 6-6টি টিনেজ গার্লফ্রেন্ড হয়ে গেলে আবার একটা পরিপূর্ণ আছে। কিন্তু আমি কথাটাকে যদি আয়েশা কথাটাকে যদি এইভাবে এক্সপ্লেন করি, তাতে বলবো যে এই ডিপার্টমেন্টটা পুরোটাই কিন্তু হাত পা গুটে বসে আছে এবং প্রচুর ছাঁটে আছে। আমার জানা মতে, আমি নাম ধরতে চাচ্ছি না, আমার পরিচিত অনেক 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 বিজ্ঞাপন নির্মাণ প্রতিষ্ঠান যারা আছেন, তাদের আগে প্রতিষ্ঠানে 40 জন 60 জন 70 জন ছিল, এখন মাত্র 4 জনের প্রতিষ্ঠান। কেন, কিভাবে তাদেরকে, ওই যে যারা ছাঁটাই হয়ে গেছে, ছাঁটাই না, গোল্ডেন হ্যান্ডশেকে যে বেরিয়ে গেছে, তাদের অবস্থা কি একবার চিন্তা করে দেখেছ? তারা কি কোথাও, খোদা না করুক, আল্লাহ মাফ করুক, তারা কি অবস্থা আছে কেউ জানি না। কিন্তু তাদের ফ্যামিলির কথা যদি চিন্তা করি, কত সুন্দর সুন্দর মুখ দেখতাম, কত সুন্দর সুন্দর হাসি দেখতাম। এই এআই পদ্ধতির বিজ্ঞাপনগুলো আসাতে ওই হাসিগুলোর চেহারাগুলো আর দেখছি না। খারাপ লাগে তাদের জন্য, তাদের প্রতি অনেক শ্রদ্ধা, সম্মান সম্মান সম্মান। খুব সুন্দর বললেন ভাইয়া। আরেকটা জিনিসও কিন্তু এখন অনেকটা দেখা যায় না, আসলে আমাদের চোখে পড়ে না, সেটা হচ্ছে বিলবোর্ড। এবং বিজ্ঞাপনের সাথে কিন্তু বিলবোর্ডের একটা নিবিড় সম্পর্ক আছে। আপনাকে নিয়েও তো বেশ কিছু বিলবোর্ড হয়েছিল। প্রথমবার নিজেকে যখন বিলবোর্ডে দেখলেন, নিশ্চয়ই সেই অনুভূতিটা অন্যরকম ছিল, একটু জানতে চাই। আমার যখন প্রথম বাংলা লিংকের বিজ্ঞাপনের বাংলা লিংকের যে বিলবোর্ডটা হয়, তারপরে আরএফএল মগের একটা ইয়ে হয়, আমি না গুলশান 2 নম্বর মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইটাকে, ওই বড় স্ক্রিনটা ভিডিও করেছি। আমার নিজের এক ধরনের ভালো লেগেছে। একটু বের হয়ে বাড্ডার ঘরে গেলাম, দেখলাম বিশাল বিলবোর্ড, আবার ছবি তুললাম। বাট আমি রিক্সা নিয়ে ঘুরে ঘুরে বিলবোর্ডগুলো ছবি তুলছি, এটা একটা আনন্দ। সবচেয়ে ভেরি ইন্টারেস্টিং হচ্ছে, কক্সবাজার গেলাম একটা শুটিংয়ের কারণে, কক্সবাজারের আশেপাশে কয়েক হাজার বিলবোর্ড, ছোট বড় বিভিন্ন, কারণ সারা বাংলাদেশ থেকে মানুষজন কক্সবাজারে বেড়াতে আসে, তাদেরকে ওই প্রোডাক্ট সম্পর্কে অ্যাওয়ারনেস করার জন্য, জানাবার জন্য তখন তারা প্রচুর বিলবোর্ড কক্সবাজারে দিয়েছে। আর ওই সময় আমি আর আমার পাশ দিয়ে আমাকে দেখা যাচ্ছে, সে এক অদ্ভুত অনুভূতি। মানে এটারা আসলে আয়েশা, এটারা মানে বলে বলা যায় না, এটার অনুভূতিটাই আলাদা। আমি মাঝে মাঝে ভাবি টেলিভিশন থেকে আমি, কারণ ওই যে ওখান থেকে একটু লেজ ধরে বলি, সিঁড়ি দিয়ে যখন এভাবে হাত দিয়ে চোখটা মুছতে মুছতে নামছিলাম, তখন আমি বলছিলাম যে আল্লাহ, আমার চেহারা তো আসলে বেসিক্যালি বুতুম প্যাঁচার মতো, দেখতে তো সুন্দর না, তো এই চেহারা কারণে আল্লাহ তুমি তো আর কিছু না করুক, এই 20 ইঞ্চি 24 ইঞ্চি 17 ইঞ্চিতে একবার হলো আমার চেহারাটা দেখার ব্যবস্থা করো। তো আল্লাহ তাআলা আমার কথাটা এতভাবে শুনেছে, আমি খুব কাঁদতে কাঁদতে কথাটা বলছিলাম যে আমার না 94 নাম্বার টিভিসি হয়ে গেছে, প্রায় 1100 মতো ড্রামা করেছে, আর সিনেমা কথা বা ওয়েব সিরিজের কথা নাই বা বলি, ওগুলো তো 27 বা 28 সাক্ষাৎকার এরকম একটা নাম্বার শুনেছিলাম। আচ্ছা, আপনাকে নিয়ে আপনার দর্শকদের ভালোবাসার বাঁধভাঙ্গা প্রকাশ তো আমরা দেখি, কিন্তু আপনি আপনাকে নিয়ে প্রায় সময় অভিযোগ করেন, এই যে মাত্রই বলেন হুতুম প্যাঁচা, অনেক সময় বলেন আপনি দেখতে সুন্দর না, এরকম অনেক কিছু। কেন বলেন তো, এত কমপ্লেন কেন নিজেকে নিয়ে আপনার? কমপ্লেনটা আসলে সত্যি কথা বলতে কি, আমি যখন কোনো শুটিং স্পটে যাই বা কেউ যখন আমাকে শুটিংয়ে নেয়, তখন কিন্তু চতুর্পাশে আমাকে নিয়ে অনেক ধরনের সমালোচনা হয়। কিন্তু এই সমালোচনা পরেও যে 13.5 বছরে 1100 ড্রামা, একটা চারটিকারি কথা না। তো এরপরও
আমি কেন এত সুন্দর চান্সগুলো পাই, আমার পিছনে প্রচুর শত্রু লেগে আছে। এবং আমি কিন্তু সবাইকে আয়শাপু, তুমি শুনে অবাক হবা, আমি কাউকে জ্ঞান থাকতে কোনোদিন হেইট, কোনোদিন ডিসঅনেস্টি বা কোনো রকম মিসবিহেভ, কোনো কিছু আজ পর্যন্ত কেউ বলবে না যে আমি কারোর সাথে কোনোদিন মিসবিহেভ করেছি। বরঞ্চ যে কোনো পার্সন, আমার কালিগ হোক, আমার যে হোক, আমি তাকে কোনো না কোনোভাবে তাকে হেল্প করেছি। তাদের কাছ থেকে কিন্তু আমার কোনো হেল্প পাইনি আজ অবধি পর্যন্ত। যত মানে পার্সন, আমার বিশেষ করে আমার স্পেশাল কালিগরা, আমি কোনো না কোনোভাবে তাদেরকে সহযোগিতা করেছি, কিন্তু তারপর তারা আমার পিছনে লেগে আছে। কেন জানি না, ক্ষমা চাই ভাই, বেয়াদবি করলে, বেয়াদবি যদি করে থাকে মাফ করে দেবেন। ছোটবেলা থেকে আমার মা একটা কথা বলতো সবসময় যে কাউকে হিংসা করো না, কেউ যদি তোমাকে হিংসা করে এটাকে সবসময় পজিটিভলি নিবে, কারণ That's যে right. যত তোমাকে হিংসা করবে তত তোমার উন্নতি হবে। আমার মনে হয় আপনার আজকের এই কথাটা শুনে আমি আশাপু। মাম্মার এই কথাটার সাথে রিলেট করতে পারলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। ওয়েল, বিজ্ঞাপনে অভিনয়ে আপনি প্রায় সেঞ্চুরির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন। বিজ্ঞাপনে অভিনয়ের এই দীর্ঘ যাত্রাকে কিভাবে মূল্যায়ন করবেন? আশাপু, আমরা যখন বিজ্ঞাপন করেছি, আমার এখনো মনে আছে একটা বিজ্ঞাপনে আমরিনের সাথে পুরনো ঢাকায় আমরা ওই একটা বাড়িতে প্রথম বিজ্ঞাপনটা করছিল। ওই বাড়ির বয়স্ক ভদ্রলোক ঘুমাচ্ছিলেন, তার দাদা। তো ভদ্রলোক যে তার যে নাতি যে বাড়িটা আমাদেরকে করতে দিয়েছে বিজ্ঞাপনটা, সেটা কিন্তু ভদ্রলোক জানতে না। কিন্তু ভদ্রলোক যে একরোখা টাইপের লোক, সেটা আমরা কেউ জানতামও না। আচ্ছা, আমাদের জাস্ট একটা নামার শটটা হয়ে গেছে, সেটটা পড়ে গেছে, লাইট টাইট সব লাগানো আছে। হঠাৎ করে দেখি উনি ব্রাশ নিয়ে এভাবে করছে, আর আমি জামাইয়ের বেশে দাঁড়িয়ে তাকিয়ে আছি। এই তোরা কারা বলেই আমরা সবাই পুরো ওখানে আড্ডা থেকে শুরু সবাই ছিল। আচ্ছা, তো তোরা কারা, চাপ বেরো, সব বেরো। এখন ওই ছেলের সে কাটাকাটি করতেছে, কোনো মতে ওই ভদ্রলোক রাজি না। শেষ পর্যন্ত বস বলে যে এই আজকে প্যাক আপ। আমি বললাম বস প্যাক আপ করেন না বস। আর আপনি বললাম এটাকে প্যাক আপ করে না, এরকম ওই সেটা আরেকটা খুঁজবি, দরকার 5 দিন পরে করবো। ওই ছেলেটা, কয়েকটা ছেলে দাঁড়া বললো কি বস আমার বাড়িটা একদম হুবু, এটা একদম হুবিটা কো দেখা, এই আগে তোরা যা, তোরা গিয়ে ওদের ফোন করলো যে বস একদম হুবু এটা, তাহলে চল সব মানলিয়ে চল। আচ্ছা, এবার যেটা ডেঞ্জারাস কথা বলে আয়শাপু, ওরা তো পুরোটা দেখেনি এখানে যে এত বড় একটা যে মৌমাছির চাক। তো আমি যখন আমরিনকে এই ময়ের উপর বলতেছি, আমি যখন যাও ফ্রেশ পালে আহো, এই খাড়ে যা ফ্রেশ পালে যা বলে, এই যে ফুলের তোড়াটা যে মারলাম, এত বড় এটা যে মৌমাছির চাক, এটা কিন্তু আমার জানা ছিল না। আমার মৌমাছির চাক থেকে শুধু আমার এইভাবে, আমি শুধু হাত এতটুকু পর্যন্ত, ওই হাতটা এভাবে উঠালে তো তোমার উঠে যায়, এখানে সব কালো, এইটা তো পুরো ঢাকা, আমার এখানে সব কামড়াচ্ছে, এগুলো সব কামড়াচ্ছে, এইটা তো কামড়াচ্ছে সব। এবং শুধু একটা সাউন্ড শুনছি, এই তোরা কোথায় আছিস, যা চুন নিয়ে আয়। সবাই দৌড়লো, কেউ নাই, পুরো খালি হলে চুন নিয়ে যে আমি শুয়ে আছি এইভাবে, আর সব মৌমাছিকে কোনো মতো সরাচ্ছে আর চুন লাগিয়ে দিচ্ছে। এর পরের দিন যেটা হয়েছে, কোনো মতো আমি শুটিংটা করেছি, আমি বসকে ওরা বস ইয়ে করে না করে ফেলি, কী আর হয়েছে, কিচ্ছু হবে না। তো বস বলে যে না করবো না, আপনাকে আমি হাসপাতালে নেবো। আমি যে না হাসপাতালে যাবো না, আর ওই 2টা সিরিজ করে ফেলি। পারবে তো যে পারবো, এটা এই প্যাক আপ বলে বস উঠে গেছে। আমি যে না বস উঠে না, প্যাক আপ করেন না বস, চলে করে ফেললাম। সাথে সাথে বিকেলবেলা আমাকে হাসপাতালে ঢুকাই দিল। মেয়ে পেটে দেখলো, ওই মুহূর্তে যদি চুনটা না দিত, ডক্টর বললো কিডনি স্পেশালিস্ট, পুরো কিডনি এবং পাকস্থলী সব ড্যামেজ হয়ে যেত। তো থ্যাংক গড ফারুক ভাই এবং পুরো টিমকে ওই মুহূর্তে এতগুলো চুন দেওয়ার কারণে আমার ওটা শুষে নিয়েছে বিষটা। তো লাইফে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট, ইনসিডেন্ট সব কিছু আয়শাপও আছে, এবং জার্নিটা আসলে এত স্মুথ। এখনকার ছেলেমেয়েরা যতটা স্মুথলি আজকে শুটিং করে আজকেই মানে ভাইরাল হয়ে যেতে চায়, যেটা আমার 2 চোখের বিষ। আমি এগুলো একদম পছন্দ করি না। মানে শিল্পী এত সোজা জিনিস না, একদমই তাই। তো আজকাল সবাই 2 লাইন 4 লাইন গাইলে বা নিজের যে ইউটিউবে একটা গান ছেড়েই বলে আমি তার নামের আগে লেখে শিল্পী মুকিত জাকারিয়া। দিস ইজ ব্যাড প্র্যাকটিস। শিল্পী যেহেতু বললেন, শিল্পীর তো আসলে যিনি আর্ট করেন তিনিও শিল্পী, যিনি অভিনয় করেন তিনিও শিল্পী, যিনি না আশাপু, যিনি আর্ট করেন তিনি শিল্পী, যিনি অভিনয় করেন তিনি শিল্পী না। উনি অভিনেতা অভিনয় করছেন বা অভিনেত্রী, উনি শিল্পী না। শিল্পী হচ্ছে রুনা লায়লা, শিল্পী হচ্ছে সাবির আসমির, শিল্পী হচ্ছে সৈয়দ আব্দুল হাদি,
শিল্পী হচ্ছে আশা ভোসলে, শিল্পী হচ্ছে লতা মঙ্গেশকর, শিল্পী এত সোজা জিনিস এত সোজা না। শিল্পী হচ্ছে শাহনাজ রহমতুল্লাহ। একদম। এখন আমি অন্য কারোর জুনিয়র কারোর নাম ধরবো না, শিল্পী হচ্ছে না, আমি কান ধরে আছি। যেহেতু সব সঙ্গীত শিল্পীদের নাম আপনি নিলেন, সেখান থেকে আসলে ঢুকতেই হয় এই প্রসঙ্গে। আপনি তো চট্টগ্রামে বেড়ে উঠেছেন এবং চট্টগ্রামের রুটস ব্যান্ডের সদস্যও ছিলেন। এই যে ব্যান্ডের সাথে যুক্ত হবার গল্পটা, যেহেতু এটাও সঙ্গীতের সাথে সম্পৃক্ত, তার জন্য এভাবে ঢুকে গেলাম আমি। না, থ্যাংক ইউ আশাপু। সেটি হচ্ছে আমি না ছোটখাটো একটু ব্যবসার সাথে হালকা জড়িত ছিলাম, আচ্ছা। একদম ছোট্ট বয়সে। তো ব্যবসা করতে গিয়ে এক বয়স্ক ভদ্রলোক আমাকে বললো, তুমি এটা টেসো করো, তুমি এটা সিগনেচার করো, আর আমার কোম্পানির নামে করো, কোনো সমস্যা নেই, আমি তোমাকে সাথে চেক দিয়ে দেবো। আমি ওনার নামে করলাম, সমস্ত টাকা আমি ইনভেস্ট করলাম। ওই চেকটা নিয়ে ওনার ডিস্ট্রিক্টে চলে গেছে, সেই ডিস্ট্রিক্টের নাম ধরে দেখাটাই প্রচুর টাকা তখন। তো সেখানে আমি কয়েকজনের টাকা ছিল আমার। তো তখন আমি এক ধরনের সিক হয়ে যাই। তখন আমাকে ডক্টর বলল যে আপনি এইভাবে মুর্শি গেলে, ভেঙে পড়লে আপনি তো অসুস্থ হয়ে যাচ্ছেন এবং আপনাকে তখন ব্যাক করানো আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। উনি আমার ফ্যামিলি ডক্টর। আচ্ছা। তখন উনি বললো যে আপনি সবসময় হাসি খুশি থাকবেন, মজা করবেন, আনন্দ করবেন। তখন আমি নির্মগ্নে একটা কাঠি নিয়ে রাস্তায় হাঁটতে থাকি শুধু। হঠাৎ করে দেখলাম যে একটা মিউজিক বাজছে, কেমন একটা সাউন্ড কানে পেতে আসছে। তারপরে ওই সাউন্ড ধরে ধরে বিল্ডিংয়ের উপর বিল্ডিং খুঁজতে থাকি, কোথা থেকে এই সাউন্ডটা, মানে সাউন্ডটা বিটোফেনের মতো বা ফ্লুইটের মতো, ভায়োলিনের মতো অসাধারণ একটা সাউন্ড আসছে। মানে এই সুরটা কোথা থেকে আসছে, এই ভায়োলিনের এই ইয়েটা কোথা থেকে আসে। আমি তো দেখতে 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 ঘুরতে ঘুরতে দেখে যতই কাছে যাই ততই সাউন্ডটা প্রকট হচ্ছে, অনেক বেশি সাউন্ড শোনাচ্ছে। আমি ভেবেই নিয়েছি এই জায়গাটা কোথাও না কোথাও আছে। ওই বিল্ডিংয়ের নিচে কোনো মতো ম্যানেজ করে গেলাম, যাওয়ার পর একদম দরজায় দাঁড়িয়েছি, মিউজিকটা ওখান থেকে আসছে। আমি না একটা স্টুপিড, আমি না হঠাৎ করে দরজাটা, প্র্যাকটিস রুমের দরজাটা খুলে ফেলেছি। শুধু ওখানকার যে ড্রাম বাজা ছিল জামাল, সে এমনি করলো, আসেন ভিতরে আসেন। তা আমি আর ভিতরে না ঢুকে সাউন্ডটা বন্ধর পর, এক্সকিউজ মি, শিওর আসেন না। ওরা সাধারণত কাউকে বসতে দেয় না, কিন্তু আমাকে কেন যেন বসতে দিয়েছে। আমি বসলাম। ওই মুহূর্তে তারা ব্রেক দিয়েছে, তারা একটু চা এনেছে, পুরি এনেছে, বিকালবেলা সিঙ্গারা এনেছে, আমাকে বললো খান। এই যে একটা সক্ষতা হয়ে গেল, সেখান থেকেই ব্যান্ডের ভাবনা। বাহ, এবং চমৎকার। নিজেকে সুস্থ করার জন্য আয়েশা আপু আমি ওই ব্যান্ডের সাথে জড়িত হয়ে যাই। আর সেটা আমার জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট হয়েছে। গান কি এখনো গাওয়া হয়? আমি কিন্তু গান গাইতে পারি না আয়েশা আপু, সেটা হচ্ছে আমি ম্যানেজার ছিলাম এবং ম্যানেজার থাকতে থাকতে কখন যে কিছু পোস্ট হয়ে যায় সেটা হাসি পায় আর কি। আচ্ছা, কিন্তু থাকে না যে একটা প্রবাদ আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে, সেখানে না থাকতে না, থাকতে সর্বদোষে হয়তো লোহা ভাসলেও কিন্তু আয়েশা আপু গানটা হয়ে ওঠে। তবে হ্যাঁ, গানের কান আছে আমার, ভালো আমার একজন আবার একটা শ্রোতা শক্তি দিয়েছে। সেটা যদি কথাটা এইভাবে বলি, এমনও গান আছে, আমি ক্ষমা চেয়ে নিলাম, এটা অনেকেই জানে। বাচ্চু ভাই, আইব বাচ্চু, বাচ্চু ভাইয়ের বাসা আর আমার বাসা পরের গলি। বাচ্চু ভাই আমাদের অনেক সিনিয়র হলো, আমার সাথে বন্ধুসুলভ আচরণ ছিল। তো বাচ্চু ভাই অনেক সময় গান স্টুডিওতে বসে গান বানাতেন, রাত 3টে 4টে পর্যন্ত উনি গান বানাতেন, বেশিরভাগ রাতেই গান বানাতেন। অনেক বিখ্যাত গান প্রথম 4 লাইন কোনোতে বানালো, পরের অন্তরাটা কিন্তু উনি আর পারেননি। আমাকে ফোন করে বাসার নিচে এসে বলে যে, ফোন দিয়েছে, নাম। তো আমি যে কিনলে নামে 4 ব্যবসা বুঝো একটু নাম হটের নাম, আয় এখন ঘুম যাই, বেহিনা 7টার সময় শুটিং গাড়ি লয়ে যাবো। উনি ওখান থেকে একটু অন্য শব্দ উচ্চারণ করলো 4 ভাষায়, তার যে নাই নজেব, নামিলে খবর আছে। তো আমার বাসায় দোতলা, তো আবার এই ভিতরে আবার নতুন একটা লেক্সার জিপও কিনেছে। আই জাস্ট তোরে দেখাবে কিচ্ছু না গুজব, আমার লুঙ্গি পরা, আমি আবার লুঙ্গি পরে শুই, লুঙ্গি পরা, নর্মাল একটা টি শার্ট পরছে, খালি পায়। আমাকে বল উঠ, গাড়িতে উঠ, তোর গান শোনায়। উনি গানটা জাস্ট দিল, দেওয়ার সাথে সে সাই করে ডান দিকে টান দিল, এক টানে সোজা এয়ারপোর্ট। ওফ, এগুলো স্মৃতি। এবং বাচ্চু ভাই পুরো এক টানে নিয়ে গেল, 4বার 5বার পুরো সাউন্ড দিয়ে শুনলো, গানটা শোনালো। অনেক বিখ্যাত গান বাচ্চু ভাই এরকম আমাকে দুষ্টুমি করে শোনাতে এসে উনি নিজেও, আমি বললাম যে এই জায়গাটা যদি, উনি আমার অনেক কথাই রেসপেক্ট দিয়ে শুনে। তারপর এইভাবে করে ওনার সাথে আমার অনেক ধরনের স্মৃতি। তবে গানের মানুষ বাচ্চু ভাই, তপনদা, কুমার বিশ্বজিৎ, এখনও তপনদার সাথে।
কানাডায় কুমার বিশ্বজিতের সাথে কানাডায় আমার সবসময় কথা হয়। একে একে আসছে প্রত্যেকের প্রসঙ্গে, কিন্তু যেহেতু প্রথমে আমাদের রক লিজেন্ডের নাম আপনি নিয়ে নিলেন, তো তার প্রসঙ্গ দিয়ে শুরু করতে চাই। আইয়ুব বাচ্চু স্যারের সাথে আপনার সময়টা যে খুব ভালো কেটেছে, আপনার যে বেশ সখ্যতা ছিল, সেটা বিভিন্ন ইন্টারভিউতে আপনার কথাতে আমরা বুঝতে পেরেছি, আজকেও সেটা বুঝতে পারলাম। নিশ্চয়ই তো তার সাথে গানের বাইরেও অনেক কিছু নিয়ে কথাবার্তা হয়েছে, নিশ্চয়ই তার বলা এমন কিছু কথা আছে যা আপনাকে সাহস যোগায়, যা আপনাকে অনুপ্রেরণা দেয়, সেই কথাগুলো একটু শুনতে চাই। না, যেমন হাসতেই দেখো, গাইতে দেখো, মানে এই যে শুধু উনি না ওই হাসতে দেখো, ওনার তখন অনেক কষ্ট ছিল। আচ্ছা। আর ওই কষ্ট থেকে না আয়শা ওই হাসতে দেখো গাইতে দেখো গানগুলো উনি সৃষ্টি করেছে। চন্দনাপা একটু অভিমান করেছে সাহেব, তখন উনি সেই তুমি কেন এত অচেনা হলে, প্রত্যেকটা গানের কিন্তু একটা স্টোরি আছে, এমনি কিন্তু গানগুলো হয়নি। তো বাচ্চু ভাইয়ের সাথে আমার শুধু যে গানের সম্পর্ক প্রশ্নই উঠে না, মানে এমনও আছে যে উনি মগবাজার কাজী অফিসে গড়িত ওনার নিজের ফ্ল্যাট, তো উনি ধামড়িতে থাকবে, তো অবাই নাস্তা হাই রে আর রে হাইবে না তোমার রে হাইবে ওগা গড় খুঁজি দর, মানে একটা বাসা খুঁজে দর। তো এমনও আছে যে বিখ্যাত বিখ্যাত লোকজনও ওনার বাড়ি খুঁজেছেন। তো আমরা বাচ্চু ভাইয়ের বাসা পেয়েছি ধানমন্ডিতে, এবং বিভিন্ন বিষয় নিয়ে বাচ্চু ভাইয়ের সাথে সমসাময়িক বিভিন্ন কনসার্ট থেকে শুরু করে আশাপু বিভিন্ন ফ্যামিলি ছেলেমেয়েরা কোথায় পড়বে, আমরা অনেক ধরনের বিষয় নিয়ে কথা বলেছি। এবং কি বলবো, বাচ্চু ভাই আবার ওর কনসার্টে এমনও আছে যে 7টায় শুরু করব, সেই কনসার্ট বাচ্চু ভাইয়ের কারণে 11টার সময় শুরু করতে হচ্ছে, এবং সেটা কীভাবে যে ম্যানেজ করেছি, মানে অনেক ধরনের প্রবলেমেও উনি আমাকে, যে ওগুলো অনেক ধরনের গল্প আজকে। তবে যেখানে থাকেন বাচ্চু ভাই, আমি আসছি, আপনি ভালো থাকবেন, শুধু এতটুকু বলবো। আর আপনার জায়গায় আমি আসছি, খুব শীঘ্রই আসছি। খুব শীঘ্রই, এভাবে কেন বলছেন? এনিওয়ে, আপনার আরেক বর্তা তপন চৌধুরী, একটু আগে তার নাম নিলেন, তার সাথেও কিন্তু আপনার সম্পর্কটা দারুণ, তার সম্পর্কে একটু জানতে চাই। আমি আয়শাপু, আমার তপনদার সাথে আমার সম্পর্কটা হচ্ছে এরকম যে সোলসের 20 ইয়ার্স অফ সোলস হবে, তখন আমার 103 ডিগ্রি জ্বর, আমার এখনও মনে আছে। তখন সোহাগ পরিবহনে আমি চলে যাব, আমি কিন্তু 2 ঘন্টা হয়েছে এসছি, তপন একটা সিগনেচার লাগবে। আমার এমনও মনে আছে তপনদার গাড়ি থেকে তপন আমাকে এইভাবে নিয়ে সোহাগ পরিবহনে 2টো কম্বল দিয়ে আমাকে বসিয়ে দিয়েছে, আমি চিরন যাবো, আবার ঢাকায় আসবো, মানে সিগনেচারটা লাগবেই, খুব সন্নিকটে আমাদের অনুষ্ঠানটা। তো আমার খুব, যখন আমি একটা গান আমার কানে ভাসে, মন শুধু মন ছুঁয়েছে, তখন আমি ভাবলাম যে ইস, যিনি গাইছেন তাকে যদি একটু ছুঁতে পেতাম, আচ্ছা। যিনি গাইছেন তাকে যদি 10 লাখ মাইল থেকে যদি একটু করে দেখতে পেতাম, সে মানুষটি যখন আমাকে আদর করে বলো যে চল এই নাস্তাটা খাবার, আমাকে অনেক সব খাওয়া দিত তপনদা। আবার তপনদার বাসা আমি অনেক দিন অনেক রাত, যেমন আমার বাসা একটু দূরে ছিল, রাত 11টার পরে আসলে বাসা যাওয়াটা, ওই জায়গাটা যাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল, তখন আমি মগবাজারে তপনদার বাসায় থেকে যেতাম। আচ্ছা। এবং তপনদা আমাকে এত আদর করতো, আমি তখন তপনদাকে ফোন করতো, তপনদা আমি আসছি, আয় হায় হায় হায়, তপনদা খুব খুশি হতো। মাসিমা ছিল, বেঁচে ছিল তখন, আমরা খুব মজা করে, আমি বকুল তমাল, বকুল মানে কবির বকুল, কবির বকুলের কথা হচ্ছে, তখন কবির বকুল, আমি তমাল, তমাল এখন ময়মনসিংহে আছে, আমরা 3 জন একসাথে তপনদার সাথে অনেক রাত পর্যন্ত, 2টা-3টা পর্যন্ত তপনদা আমাদের সাথে গল্প আড্ডা হতো। ঠিক আবার 5:30টার সময় তপনদা উঠে গলা সাজছে, অদ্ভুত, মানে 3 ঘন্টাও ঘুমায়নি, এবং এই গলা সাদাটা উনি কম করে সকাল 8টা পর্যন্ত সেধেছে। মানে এই অদ্ভুত কিছু কিছু মানুষের স্মৃতি আমার এই নিঃশ্বাস বন্ধ রাখ পর্যন্ত বলবো না, অসাধারণ। তখন আমি আর কিচ্ছু বলবো না, যেখানে মানে আসবো, আপনার ক্যানাডা আসতেছি, তখন খুব শীঘ্রই দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ যে এত এত সুন্দর সুন্দর গল্প আপনি আমাকে শোনাচ্ছেন। ভালো শ্রোতা হওয়ার একটা বোধহয় বেনিফিট আছে, সেটা হচ্ছে একটা প্রশ্ন ছুড়ে দিয়ে অনেকক্ষণ শোনা যায়, তার জন্য আরও একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি। দলছুট ব্যান্ডের সঞ্জীব চৌধুরীর সাথে আপনার সিঙ্গারা খাওয়ার দিনগুলোর কথা একটু শুনতে চাই। আশাপু, বেশি নস্টালজিক করে ফেললাম? একদম। সেটা হচ্ছে, আমি একটা অফিসে কাজ করতাম, দাদা তখন এই কোনায়, এই কোনায় ভোরের কাগজে কাজ করতেন, এই কোনায় তো ভোরের কাগজে কাজ করতেন, বাংলা মোটর কোনায়। তখন ল্যান্ডফোন ছিল, আমি তখন জুনিয়র মাত্র এসেছি, কেন জানি দাদা আমাকে পছন্দ করে ফেলেছে।
একটু গরম গরম সিঙ্গারা যখন 11টা, আমার অফিস ছিল তখন 9টা থেকে, 11টার সময় গরম গরম সিঙ্গারা যখন ওটা প্লেটে দিত, দাদা বলতো, দাদা দাদা গরম সিঙ্গারা। এই কণ্ঠটা না আয়শাপু আমাকে ডিস্টার্ব করে। আমি যখন সিঙ্গারা খেতে যাই, আমার না দাদার কথা খুব মনে পড়ে। এবার দাদার ওখানে একটু ছোটো টাইপের, এখনকার তো সিঙ্গারাগুলো একটু ডিফারেন্ট, দাদার ওখানে একটু ছোটো ছোটো সিঙ্গারা পাওয়া যায়। আর দাদা না সিঙ্গারা খাই খুব মজা পেত, আনন্দ পেত। তখন ওখানে বিখ্যাত বেশ কয়েকজন দাদার আশেপাশে বসা থাকতো, যেমন আমাদের কলিয়াপা, আবিদা সুন্দর কলিয়াপা, কলিয়াপা আমার খুব প্রিয়, অসম্ভব ভালোবাসে। তারপর কবির বকুল, এনারা সবাই ওখানে বসা থাকতেন। এবং মানে আমি খুব খুব ভালো লাগতো দাদা যে সিঙ্গারা খাওয়াতে এত পছন্দ করতেন। এবং দাদা নিজের হাতে একটা চা নিয়ে বলতো, ধরুন গেলুন, মজা করতো। এবং উনি মজা করতে করতে না কখন যে উনি গান বানিয়ে ফেলেন, সেটা আবার গানের 4 লাইন বা 6 লাইন 8 লাইন শোনাতো না। তখন আমি বলতাম, দাদা দেরি হয়ে যাচ্ছে, অফিসের কাজে বেরোচ্ছি, ওই কাজটা সেরে দরকার হলে আবার পরে বিকালবেলা আসবো। সঞ্জিতার সাথে আমার দুর্দান্ত কিছু স্মৃতি আছে, অসাধারণ স্মৃতি আছে। একটু শুনি আমরা একটা স্মৃতি। দাদা যখন বিয়ে করেন, ধানমন্ডি সোবানবাগ মসজিদের পাশে একটা কমিউনিটি সেন্টার, এখনো ভুলিনি। দাদা কেন জানি হঠাৎ করে বলে, আপনি চলে যাবেন? আমি না বললাম যে হ্যাঁ দাদা চলে যাব, আরও কিছুক্ষণ থাকুন না, আমাকে না বলে কিন্তু যাবেন না। কেন জানি বারবার বলছিল আমাকে না বলে কিন্তু যাবেন না। আমরা সবাই ছিলাম, আমি, বকুল ভাই, কলিয়াপা, আমরা সবাই ছিলাম। কিন্তু কেন জানি উনি বারবার আমাকে না বলে কিন্তু যাবেন। আর আমিও না দাদাকে না বলে যেতেই পারছি না। আর উনি যেহেতু সনাতন পদ্ধতির লোক, ওনাদের বিয়েটা মানে হোল নাইট হয়। আমি মনে হয় কোনো মতে মনে হয় সেদিন আমার বেশ জ্বর ছিল, আয়শাপু, জ্বরটা দেখলাম বেড়ে গেছে। উনি আমাকে জড়িয়ে ধরে, দেখবে জ্বর চলে যাবে। আমি আর বলবো না, আমি আর পারছি না। আমি দেখতে পাচ্ছি আপনার চোখের কোণে পানি চিকচিক করছে, আপনার কণ্ঠ ধরে আসছে। সঞ্জিতার সম্পর্কে বলা, এত বড় মাপের মানুষ সঞ্জিত চৌধুরী, বাবা আচ্ছা, আমাকে আর ফিরে আসবে না। একটু বলুন তো, বায়োস্কোপের নেশা তো সঞ্জিতদার বয়স বাড়তো না, আপনার বয়স 18 বছরের পর আর বাড়ছে না। আমি কেন জানি পণ করেছি যে টিনেজ মেয়েদের সাথে যে আমার একটা চমৎকার সম্পর্ক, সে প্রায় 1,44,000 বলে সব মেয়েরা আমার উপর বেশ গোস্সা হচ্ছে। আচ্ছা, এটা না একটু ভেঙে দিন দর্শকদেরকে, তারা আবার দেখা যাবে ভুল বুঝতে পারে আপনাকে। আমার মনে হচ্ছে 6টি টিনেজ গার্লফ্রেন্ড হচ্ছে আমার, 6টা টিভিসির জন্য আমরা আর্তনাদ। সেই ফাঁকে আমার 1,44,000 গার্লফ্রেন্ড আছে। থাক না, বাড়ুক না, বাড়তে তো আসলে ওই যে গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না, আমার বয়সটা ওখানেই চলে না, 18তে পস, রাইট? চমৎকার চমৎকার ব্যাখ্যা। 2008 সাল থেকে 2026 দীর্ঘ একটা পথ, এবং এই সময় আপনি 1100-রও বেশি নাটকে অভিনয় করেছেন। কিন্তু অভিনেতা মুকিত জাকারিয়া যে ধরনের চরিত্রের জন্য মুখিয়ে থাকেন, সেটা কি করতে পেরেছেন? একটা এতগুলোর মধ্যে একটা, কেবল একটা। কারণ কি আয়শাপু, ওটা আমাকে সাগর জাহান ভাইকে আমি একবার আমার স্বপ্নের কথা বলেছিলাম। তখন ভালোবাসার অলিগলি, সেটি করতে আমার অনেক কষ্ট হয়েছে। কারণ আয়শাপু, আমি যখন বাসায় যেতাম, মেরি আমাকে, আমি তখন মেরিকে বলি, এই মেরি শুনো না, আমাকে একটু ভাত বেড়ে দেবে, আমাকে একটু মাংস দাও না, এই একটু পানি দাও না, মানে ওই টাইপের টোনটা। হাঁটাও কিন্তু ওরকম। কারণ সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত আয়শাপু 10-12টা সিকোয়েন্স করার পর অটোমেটিকলি বডিতে হিল করে, চলে আসে। এবং আমাকে কি করছো তুমি, নর্মাল হও, মুখই দাও। তো যাই হোক, সাগর ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে ওই ক্যারেক্টারটা আপনার কাছ থেকে আপনি আমাকে এটা করাতে, আমি এখন সব জায়গায় বলতে পারি। এবং ওই আসলে ওই ক্যারেক্টারটা করতে গিয়ে আয়শাপু আমার অনেক কষ্ট হয়েছে। কারণ একটা মেয়ে, সে মেয়ের যে অ্যাটিটিউড, সে মেয়ের বিহেভিয়ারগুলো, সে মেয়ের স্টেপিংগুলো, তার টোনের আপ অ্যান্ড ডাউনগুলো, তার ভয়েসের আপ অ্যান্ড ডাউনগুলো, সেটা ফলো করা ইজ ভেরি ডিফিকাল্ট, আসলে টাফ। একটা মেয়ের মতো করে কথা বলা, সত্যি কথা বলবো আয়শা, আমার অনেক কষ্ট হয়েছে। সেটার জন্য স্পেশাল থ্যাংক ইউ দেবো সাগর জাহানকে।
আচ্ছা, সাগর জাহান ভাইয়ের সাথে আমারও সুযোগ হয়েছে এই পর্যন্ত 4টা নাটকে কাজ করার, বাহ। এবং আমি দেখেছি যে উনি ভীষণ গোছানো একটা মানুষ, আর ভীষণ গুড লুকিং। গুড লুকিং, এবং আমার যেটা ভালো লাগে, যেটা আমি বলছিলাম যে ইনার সোল, ও বাবা, এত মানে এত হিউমারাস উনি এত অসাধারণ। খুবই সেন্স অফ এবং হিউমার এবং 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 আয়েশা আপু, আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি সাগর ভাই, সেটি হচ্ছে কি সাগর ভাই না কখনো রেগে যায় না। আমি না সাগর ভাইকে, মাসুদ জাকারি সাবিন, মানে সাবিন ভাই, সাগর ভাই, এনাদেরকে না কখনো রাখতে দেখি না, ঠান্ডা মাথায়। এই মুকিত ভাইকে একটা টুল দাও না, আচ্ছা ওনাকে কি একটু কিছু নাস্তা দাও না, এরকম। মুকিত ভাই আমরা কি যাব, আচ্ছা আমরা কি এই শটে যাব, চলেন আমরা এইভাবে বলি। হ্যাঁ, মানে আমি সাবিন ভাইকে দেখলাম, সাগর ভাইকে দেখলাম, এই চলেন, মানে ও না একদম ডিফারেন্ট, অস্থিরতা নেই, কোনো অস্থিরতা নেই, হ্যাঁ, সিম্পল, কুল, ঠান্ডা, এবং কি স্মুথলি কাজগুলো হয়ে যায়, এবং কাজগুলো কোনো রকম গ্যাপ নাই, বেগ পেতে হচ্ছে না, কি স্মুথলি কাজগুলো। হ্যাঁ, এবং ওই যে আমি জানি না এটা আপনার মধ্যে আছে কিনা, আমার মধ্যে এটা হয়, টোনটা আমার খুব কানে বাজে, যে কারো মানে সেটা কতটা পোলাইট, যত পোলাইট টোন তত বেশি আমার কান হয়তো বা সেটাকে আর্কাইভ করে রাখে। তো ভাইয়া যখন একটু সার্কাস্টিক করে, তো ভাইয়া মজা করে সেটার মধ্যে কথা বলেন, তো দেখা যাচ্ছে যে আমি হয়তো বা অনেক সময় নিয়ে খাচ্ছি, ভাই সে বলবেন যে কি নায়িকা, তোমার খাওয়াটা হলে তো আমরা যেতে পারি, কাজ করতে হবে না, মানে এবং এত এটা চার্ম করা, এটা ওনাকে কি বলবো, চিয়ার আপ করা, আমার কাছে মনে হয় চিয়ার আপ। এবং সাগর ভাইকে কখনো আমি বিষণ্ণ হতে দেখিনি। আর বৃষ্টি হচ্ছে একটা জায়গায় প্রচন্ড, হঠাৎ করে আমরা পুরনটাকে শুরু করছি, প্রচুর বৃষ্টি হচ্ছে, সাগর ভাই কিন্তু মন খারাপ নাই। সাগর ভাই এই ফাঁকে কিভাবে কত সড়ক বসে গেলেন ঠিক করে, এবং কি সুন্দর কাজগুলো নেমে যাচ্ছে, একদমই তাই। এই যে যেহেতু সাগর ভাইয়ের প্রসঙ্গটা আসলো, এবং সেখানে বলতেই হয় যে ওনার কাজে আমি সবসময় স্ক্রিপ্ট দেখেছি, এবং খুবই গোছানো একটা স্ক্রিপ্ট, হয়তো বা কিছু কিছু ইম্প্রোভাইজেশন হয়েছে সিনের প্রয়োজনে, একটা দুটো, হ্যাঁ। সেই জায়গা থেকে এই প্রশ্নটা ছুটছি আপনার দিকে, স্ক্রিপ্ট অর উইদাউট স্ক্রিপ্ট, কোন ক্ষেত্রে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? স্ক্রিপ্ট। ওকে, অনেকে যে আছেন যে হয়তো বা লাইন আপগুলো লিখে নিচ্ছেন, সেটে যে হয়তো বা ইম্প্রোভাইজ করছেন বা ডায়লগ সংযোজন করছেন, এটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না? ওটা তো ভালো লাগে, কিন্তু স্ক্রিপ্টটা বেশি ভালো। ভেরি ইন্টারেস্টিং হচ্ছে আয়েশা আপু, যখন উনি লাইন বাই লাইন লেখা থাকে, সেটা কিন্তু খারাপ হয়নি, কিছু নাটকে ভালো কিছু বের হচ্ছে। এখন সে জানে, ওই ডিরেক্টর কিন্তু জানে, ওই ডিরেক্টরটা মাইন্ডসেট করে আছে, সে লাইন বাই লাইন করে কিন্তু জিনিসটাকে একটা স্ট্যান্ডার্ড 3 মিনিট বা 3.5 মিনিটের একটা সিকোয়েন্স কিন্তু হয়ে যাচ্ছে। এবং উনি যা যা চাচ্ছেন পুরোটাই কিন্তু পাচ্ছেন, বরঞ্চ তার চেয়ে বেটার জিনিস পেয়ে যাচ্ছে। 3 মিনিট বলেও দেন যে এটা 3 থেকে 3.5 মিনিট হয়ে যাচ্ছে, সুন্দর সুন্দর নাটক হচ্ছে, পাবলিক কিন্তু অ্যাকসেপ্ট করছে। ওই যে কথার ভিড়ে আবার চলে আসে, ভিউ কিন্তু হচ্ছে। যদি আমি এই ভিউটাকে খুবই হেট করি, মানে ভাইরাস আর ভিউ, প্লিজ এই ভি দুটো ডিস্টার্ব করে, যদিও ভিক্টোরি চলে আসে, ভিক্টোরি, কিন্তু ভি। আমি আবার এটাকে খুবই ইতিবাচকভাবে নেওয়া শুরু করেছি। কোন দিক থেকে? যদি আমি দেখি যে একটা ভালো মানের কাজ দর্শক দেখছেন, তখন ভালো লাগে যে আচ্ছা, তার মানে এত দর্শক পর্যন্ত পৌঁছেছে কাজটা, তখন ভেবে ভালো লাগে যে না, যে শ্রমটা আমরা সবাই মিলে দিয়েছি সেই শ্রমটা সার্থক। আবার এটা দেখেও মন খারাপ হয় যে একটা ভালো মানের কাজ কিন্তু আশানুরূপ দর্শক পর্যন্ত হয়তো বা পৌঁছায়নি, তখন আবার একটু মন খারাপ হয় যে আহা, এত কষ্ট করে সবাই কাজটা করলাম, এত আশা নিয়েছিলাম, কেন হলো না। আচ্ছা, পরবর্তী প্রসঙ্গে যাচ্ছি। একজন ভালো অভিনেতা হবার জন্য কি কি গুণ থাকা প্রয়োজন? প্রচুর পড়াশোনা করা দরকার আছে, তাকে অবশ্যই ধীর মেন্টালিটি পার্সন হতে হবে, তার মেজাজ, তার প্রজ্ঞা তাকে অন্য একটা মাত্রায় নিয়ে যাবে। আমি আজকে একটি নাটক করলাম, সবাই আমাকে হুমড়ি খেয়ে পড়লো, অটোগ্রাফ নিচ্ছে, ছবি তুলছে, এরপরে যদি তিনি ডিফারেন্ট কাজ করে বসেন, আমি নাম বলবো না, এমন একজন ভদ্রলোক আছেন, উনি জাতীয় পুরস্কার পাওয়ার পর থেকে ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি ওনার গণ্ডি থেকে বেরিয়ে গেছেন। তো এই জাতীয় কাজগুলো থেকে সবসময় বিরত থাকা উচিত, নিজেকে সংযমিত। আমরা রোজার সময়, কদিন আগে রোজা চলে গেছে, রোজা যে সংযমের, এটাও এক ধরনের সংযম। আমি যে একজন আর্টিস্ট, বিনয় হতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আয়েশা আপু, আপনাকে মারাত্মক বিনয় হতে হবে। আপনি বিনয়টা, এত বেশি বিনয়, আপনার মাথাটা নুয়ে যেতে হবে, আপনার মুখ সবসময় নিচু হবে, এটা যেন না হয়।
সবসময় লুক লুক আপনি যত বেশি বিনয় হবেন আয়েশাপু, তত বেশি মানুষ আপনাকে সম্মান করবে, তত বেশি আপনার বিনয়টা মানুষ রেসপেক্টের জায়গাটা আপনি কোন জায়গায় চলে যাবেন ইউ ক্যান নট ইমাজিন। তো ফার্স্ট অফ অল আপনাকে বিনয় হয়ে শিখতে হবে। এই যে শেখাটা, এখানেই আপনার সব কিছু আঙ্গিকগুলো চলে আসে। সেই জায়গাটাকে আপনাকে অ্যাড্রেস করতে হবে। আপনি 10টা সিনেমা করেছেন, সাথে সাথে এটা করছেন, দিস ইজ ব্যাড, অ্যাবসলিউটলি ব্যাড প্র্যাকটিস। আপনাকে সবসময় মাথা নুয়ে নুয়ে চলতে হবে। যত বেশি আপনি নুয়ে যাবেন, আবার আমি যখন বিভিন্ন ক্লাস নিই তখন আমি বলি এটা অ্যাকসেপ্ট করবা না 10 বছর বা 15 বছর, অ্যাওয়ার্ড নিবা না, অ্যাওয়ার্ড কেউ নিবা না। অ্যাওয়ার্ড দরকার পড়লে অ্যাওয়ার্ড নাও, কিন্তু এটাকে মাথায় নিও না যে তোমার অ্যাওয়ার্ড লাগবেই। আজকাল তো কোনো বিজ্ঞাপনও না করে সে শ্রেষ্ঠ মডেল হয়ে যাচ্ছে, শ্রেষ্ঠ অ্যাক্টর হয়ে যাচ্ছে, আবার অ্যাওয়ার্ডও নেয়, আবার হাসেও, আবার ফেসবুকে পোস্ট দেয়। খারাপ লাগে তাদের জন্য, ক্ষমা চেয়ে এলাম কথাটার জন্য। তো এই জায়গাগুলোকে আয়েশাপু একটু নিজের সম্পর্কে জানা উচিত। শুধু বিনয় হলে চলবে না, আপনি কে, আপনি কি, আপনি কেন, এই জায়গাটাকে আপনি যত বেশি ভালোবাসবেন। ভালোবাসাটা কি এটা দিয়ে হয় না, ভালোবাসার ডিফারেন্ট কাজ দিয়ে হয়। আপনাকে আল্লাহর প্রতি শ্রদ্ধা, সম্মান সব কিছু রাখতে হবে, আপনাকে রেসপেক্ট করতে হবে, আপনাকে ভালোবাসতে হবে, এবং সবচেয়ে সর্বোপরি হচ্ছে মা বাবাকে ভালোবাসতে হবে। আপনি যত বেশি মা বাবাকে ভালোবাসবেন, বিশ্বাস করে আয়েশাপু, আপনি যে কোথায় চলে যাবেন কল্পনাই করতে পারবেন না। বহু মানুষের গল্প আমি শুনেছি, শুধু মা বাবার দোয়া 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 আর নয়ে যাওয়া, এই দুটো সমন্বয় সে অনেক বড় হয়ে গেছে। যারা টাকা ধন সম্পত্তি বড় হয়েছে তারা ধপাস করে পড়ে যায়। তার মূল কারণটা হচ্ছে তারা তাদের মা বাবাকে দেখে না, তারা তাদের প্রতি রেসপেক্ট নাই, আর রেসপেক্টটা নাই। চমৎকার একটা পরামর্শ আপনি দিলেন। এই কথাগুলো নিশ্চয়ই আমার মনে হয় যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন তারাও এখান থেকে অনেক কিছু জানতে পারলেন, শিখতে পারবেন। এবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। ওটিটি প্ল্যাটফর্মেও আপনি বেশ কিছু কাজ করেছেন। ওটিটি প্ল্যাটফর্মগুলোতে একটা প্রয়াস থাকে ভিন্নভাবে গল্প উপস্থাপন করার। এখনের দিকে যদি আমরা তাকাই, বর্তমান প্রেক্ষাপটের দিকে, আমরা আসলে কতটা ভিন্নধর্মী গল্প উপস্থাপন করতে পারছি বলে আপনি মনে করেন? তবে আয়েশাপু 2026 সনে এসে বা 2025-26টা পরে বলি, 26 সনে এসে আমরা ওটিটিতে টানা 10 বছরে যতটা মুনশিয়ানা দেখিয়েছি, আমি মনে করি যে আমরা উতরিয়ে গেছি। আপনি দেখেন আয়েশাপু, আমাদের ছবিগুলো কানে যায়, আমাদের ছবিগুলো পুসান ফিল্ম ফেস্টিভ্যালে যায়, আমার ছবিগুলো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যায়, আমার ছবিগুলো লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে যায়, আমার ছবিগুলো কোরিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে যায়। 12-13টা ফিল্ম ফেস্টিভ্যালে কাদেরটা যাচ্ছে? এই ভুড়ি দিয়ে, এই গ্যারিস পরা তাদেরটা যাচ্ছে না। বাচ্চা ছেলে, আশফাক নিপুণ, আদনান রাজীব, মুস্তফা সরোয়ার ফারুকী, অমিতাভ রেজা, এরা কিন্তু অতটা বয়স্ক কেউ না, কিন্তু ওরা কেউ কিন্তু 55-60 পার হয়নি। আপনি ভারতে দেখেন, ভারতে আয়েশাপু এই জুলফি, এখান পর্যন্ত জুলফি, এখানে একটা কাপড়ের ব্যাগ, এই এতটুকু একটা জুব্বা পরা, এই সাদা চুল, এই সাদা চুল, এই সাদা দাড়ি, একদম ধবধবে সাদা, তার ছবি কিন্তু কারে যাচ্ছে। আর আমার দেশের এই আদনান রাজীব, আশফাক নিপুণ, এই অমিতাভ রেজা বা যাদের ফাহাদ, ইয়াং স্টারদের, এই সুমন ভাই, সবার ছবি যাচ্ছে। আপনি কার, ইভেন নুহাসের ছবি যাচ্ছে, নুহাস রিসেন্টলি একটা ছবি করছে। তো এই ধরনের ছবিগুলো যারা বানাচ্ছে, লাস্ট যারা বানাচ্ছে, আপনি দেখেন রায়হান রাফি দুর্দান্ত কিছু ছবি বানাচ্ছে, তারপরে যে মেহেদী হাসান হৃদয় কী সব ছবি বানাচ্ছে, আবু হায়াত মাহমুদ, তারপরে যে রুশো, কি অসাধারণ ছবি। এদের কি বয়স হয়েছে? তাদের বয়স কিন্তু কারো 60 হয়নি। এখান পর্যন্ত জুলফি নাই, জুব্বা নাই, সাদা দাড়ি নাই, সাদা চুল নাই, সাদা বলেছে একবার, কিন্তু ব্ল্যাক বলিনি আয়েশাপু। সেই জায়গাটায় আপনি এতগুলো বড় বড় ফিল্ম ফেস্টিভ্যালে সারা পৃথিবী থেকে প্রায় 120টা কান্ট্রি থেকে ছবি জমা পড়েছে, সেখানে আমার ছবিটা ফার্স্ট ডে দেখাচ্ছে। ক্যান ইউ ইমাজিন? এটা আমার গর্বের ব্যাপার। তো সেই জায়গাটায় 10 বছরে দারুণ চেঞ্জ হয়েছে। আদনান লাস্টে একটা ছবি বানিয়েছে, পুসানে গেছে, কোরিয়ার কানে গেছে, আলী। আপনি এটাকে কীভাবে এক্সপ্লেন করবেন? এবং এই ছবিটা স্ক্রিন ইয়েতে বেস্ট ফিল্ম হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছে।
আপনি অসাধারণ। আমি সবার প্রতি রেসপেক্ট, যারা যতগুলো ছবি দিয়েছি 10 বছরে, সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। অসাধারণ কিছু ছবি গেছে। চমৎকার। একটা ইন্টারভিউতে আপনি বলেছিলেন ওটিটির কন্টেন্টগুলোতে সেন্সরশিপ প্রয়োজন, এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন। আশাপু, আসলে হয় কি যে সেন্সরশিপটা হওয়ার মূল কারণটা হচ্ছে আমাদের দেশে কিছু ওটিটিতে এমন কিছু শব্দ চয়ন ডিরেক্টররা ভেবেছে যে এই শব্দ চয়নটা দরকার আছে, এবং পাশাপাশি কিছু দৃশ্যে এই জায়গাটাকে অ্যাড্রেস করাটা খুবই দরকার, যেহেতু ওটিটির ম্যাক্সিমাম ফিল্মগুলো সারা ওয়ার্ল্ডে ঘুরে বেড়াবে। তো সারা ওয়ার্ল্ডে বিভিন্ন ফিল্ম কম্পিটিশনে যখন যাবে, তখন তারা এই জিনিসটা যদি গ্যাপ দিয়ে যদি ছবিটা হয়, ছবিটা কিন্তু পরিপূর্ণ ছবি হিসেবে পরিগণিত হবে না। যেহেতু ছবিটা পরিগণিত হবে না, বিধায় স্বাভাবিকভাবে তাদেরকে ওই ছবিতে ওই ধরনের দৃশ্যে ওই ধরনের ওয়ার্ডস ইউজ করতে হচ্ছে, যার ফলে সে কারণে আমি বলেছি দুটো ফরম্যাটে যদি আমি ওটিটিতে সেন্সর থাকা উচিত। একটা হচ্ছে পে করে দেখবে, একটা নন পে করে দেখবে। যেসব অ্যাডাল্ট টাইপের ইয়েগুলো আছে এগুলো পে করে দেখবে, আর যেগুলো অ্যাডাল্ট নেই সেগুলো নর্মাল দেখবে। আমি সেইভাবে এক্সপ্লেন করেছিলাম। ওকে ওকে। আমাদের দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলোতে প্রথম দিকে নিয়মিত কন্টেন্ট দেখা গেলেও এখন সেটা দেখা যাচ্ছে না, মানে খুবই কম কন্টেন্ট আসছে। এর পেছনে কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? আসলে লাস্ট যে 18-19 মাস না, একটা রাজনৈতিক অস্থিরতা দেশটাকে আছে। এই 2 বছর ভালো কিছু ছবি হয়নি। ছবি হবে এখন, যেহেতু একটা নতুন সরকার এসছে। আমার কাছে কারো যেন মনে হচ্ছে যে 2 বছর বাদ দিলে আমার মনে হয় 2026-এ দেখবেন অনেক ভালো অনেক ভালো কিছু আমরা পাবো, সেটাই আসলে আমাদের প্রত্যাশা। আপনার কি সম্প্রতি কোনো কাজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন? ওটিটির কথা চলছে কি? দুটো কথাবার্তা চলছে, এখনো ফাইনাল হয়নি। একটা ছবি করে ফেলেছি, এই কোরবানির ঈদে আসবে, বিদায়, মেহেদী হাসান হৃদয়। ও চমৎকার চমৎকার। নিশ্চয়ই ডাবিং বাকি আছে, নিশ্চয়ই দুর্দান্ত কিছু দেখতে পারবো আমরা। আমি জানি না, হৃদয় বললো যে ও খুব খুশি। জাস্ট আমার ক্যারেক্টারটা আমি যখন প্লে করেছি, প্লে করার পর ও ভীষণ খুশি হয়েছে, আবার ও সাথে সাথে আমাকে অনেকক্ষণ জড়িয়ে ধরেছিল যে আমি যতটা ভাবিনি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই সিনেমাটা অনিয়ার হওয়ার পর আপনার সিনেমার সংখ্যা কত হবে মনে করেন? 16-17 এরকম হবে। 16-17, বাহ। তাহলে ওটা তো আপনার বয়সের মতনই। আমার 18 হলে যে কি করবো আমি জানি না এখন পর্যন্ত। টিনেজ আটকে That's আছে। right, ওকে। আপনার কস্টিউম ডিজাইনার আমাদের ভাবি বিলকিস মেরি, তিনি কি আপনার কাজের সবথেকে বড় সমালোচক? ভীষণ। কি বলেন? কি ওরে বলেন? বাবা, যেমন আজকে আমি যে ড্রেসটা পরে এসেছি এটা উনি আমাকে দিয়েছেন। আমি জানতাম না, আমি ভেবেছিলাম যে একটা পাঞ্জাবি পরবো, দিয়েছেন একটা ব্ল্যাক পাঞ্জাবি। রাতে আমার একটা অ্যাওয়ার্ড শো আছে, রাতে একটা ডিনার আছে, ভাবলাম যে পাঞ্জাবিটা পরি। ওই বলে যে না, তুমি এই শার্টটা পরো আর এই প্যান্টটা পরে, জুতোটা সে পালিশ টাইশ করে দিয়ে দিয়েছে। তো আমার যতগুলো নাটক হয়েছে সব কিছুতে মেরি। আবার আমি জাস্ট কি এখানে বসে আছি, সত্যি কথা বলতে কি মেরির সাপোর্ট না হলে এতটুকু আসতে পারতাম না। কারণ আমি একটা রক্ষণশীল পরিবার থেকে আয়শাপু বিলং করি। সেই রক্ষণশীল পরিবার হলো আমার বাবা টুকটাক করে গুনগুন করে গান গাইতে শুনেছি, এটা আমার কানে ভেসে এসছে। কিন্তু আমার মাকে চালাতে হচ্ছে আমার আপন ছোট মামা। তিনি অত্যন্ত রুক্ষ। আমি অনেকগুলো জায়গা ওনাকে ব্যাডভাবে ইউজ করেছি। আমার কিন্তু আজকে আলখাল্লা পরা থাকা অবস্থায় কথা ছিল। উনি আমাকে মাদ্রাসায় পাঠিয়ে দিতে চেয়েছেন, এবং মাদ্রাসায় না যাওয়ার কারণে উনি অনেকবার আমাকে মেরেছেন। আমার মাকে দিয়ে মার খেয়েছে। আমার মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে 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 সহজ সরল মহিলা। ওনাকে যদি বলা হয় যে এখানে একটা চেন আছে, ওনাকে যদি আমার মামা এসে বলে এখানে কোনো কিছু নাই, আমার মা বলে এখানে কোনো কিছু নাই। আমি যদি মা দেখো এখানে চেন আছে, এখানে টাংটি আছে, না, ও বলেছে, নাম ধরতে চাচ্ছে না, ও বলেছে চেন নাই। আমার মা ছিল সেই রকম। তো আমি প্রতিদিন সকালবেলা মার খেতাম, সেটা ঘরে থাকলে দুপুরবেলাও খেতাম, বিকেলবেলাও খেতাম, রাতেও খেয়েছি, অনেক বড় হয়েও মার খেয়েছি। অদ্ভুত ক্যারেক্টার। এই লোকটা আমার লাইফ শেষ করে দিয়েছে। এবং আমি কোনো ভালো স্কুলে পড়তে গেলেই তার খারাপ লাগে, এবং উনি চেষ্টা করে আমাকে যেন ওই ভালো স্কুল থেকে নিয়ে আসা হয়। আর ওনার ছেলেরা কিন্তু বসুন্ধরার ভিতরে সবচেয়ে নাম করে ইউনিভার্সিটিতে পড়েছে, বাকিটা না পড়ি। অনেক কথা বেরিয়ে যাবে, সরি। আমি আবার বকবক করলে অনেক কথা বেরিয়ে যায়, আই এম সরি।
একদমই সরি বলার কিছু নেই। এই মুহূর্তে নিশ্চয়ই ভাবি আমাদেরকে দেখছেন এবং বলতেই চাই এই অনুষ্ঠানের থ্রুতে যে ভাবি অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে এত যত্ন করে আপনি আমাদের ভাইকে আগলে রেখেছেন, যার জন্য আমরা সবসময় সেটে বা যখনই তার সাথে দেখা হয় আমরা ভীষণ প্রাণবন্ত হাসি খুশি মনের একজন মানুষকে পাই, তার সাথে আমরা ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে পারি। আড্ডা প্রায় শেষের দিকে, তার জন্য ছোট 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 করে কিছু প্রশ্ন করতে চাই। মডেলিং অভিনয়ের পাশাপাশি আপনি উপস্থাপনাও করেন, কতটা উপভোগ করেন? কতটুকু উপভোগ করেন উপস্থাপনা? আমার ভয় লাগে। কেন? উপস্থাপনা ভয় লাগে কারণ হচ্ছে আমি না এইভাবে উপস্থাপনা করতে চাই। আচ্ছা। কারণ আমি কাউকে ঢং মেরে কথাটা বলছি না, কারণ বিটিভির এবার লাস্ট ঈদের প্রোগ্রামটা ঈদ আনন্দ, সেটা আমি উপস্থাপন করেছি। আমাকে খুব ভীষণভাবে হেল্প করেছে নাবিলা বিনতেসটা, খুবই সুন্দরী। নাবিলা তুমি অনেক সুন্দরী। তো যাই হোক, তো নাবিলা আর আমি মিলে মজা করে আমরা দুজনেই 1 মিনিটের ভিতরে এটা কি বলবো এবার কি করব, আমি আর নাবিলা এত সুন্দর কম্বাইন্ডলি 16টা সিকোয়েন্স ছিল। এবং আমি আর নাবিলা সকাল 12:10 দুপুর 12:10 শুরু করেছি, 6:20 আগে শেষ করে ফেলেছি। বাহ। আর এর ভিতরে যেটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস কথা হচ্ছে যে আমি যখন উপস্থাপনা করেছি, দোষটা আমার ছিল, আমার জ্বর ছিল, আমার কাশি ছিল, আমার পকেটে টুস্কা ছিল, 2 বোতল টুস্কা। 8 ঘন্টা আমি 2 বোতল টুস্কা খেয়ে ফেলেছি এবং কাশলে আমার টিস্যুতে ব্লাড আসছে। আমি শুনেছি তো সেটা। আমি এইভাবে করে করে আমি উপস্থাপনাটা করেছি। তবে সে কারণে বলবো না, উপস্থাপনা যারা করে তাদের প্রতি আমার অনেক রেসপেক্ট। তবে উপস্থাপনাটা করতে গিয়ে আমি যেভাবে করেছি সেটা ঠিক আছে, কিন্তু অনেক সময় করতে দিবে না বলেছে, সে কারণে দুঃখ পায় আর কি, এবং ভয় লাগে। আমি কি ঠিকঠাক মতো করতে ওরে পারছি? বাবা আয়েশা আপু অসাধারণ। কর্ম এবং ব্যক্তি জীবনের অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখবেন বলেছিলেন। হ্যাঁ। সেই বই লেখালেখির কাজ কি শুরু হয়েছে? আয়েশা আপু, আমি না একটা মিথ্যাবাদী ছেলে। কারণ হচ্ছে আমি না এ পর্যন্ত 10-12 বছর ধরে বলেই যাচ্ছি, আর বিভিন্ন প্রকাশনী সংস্থাগুলো আমার সাথে যোগাযোগ করেছে। প্রায় আমি ক্ষমা চেয়ে নিলাম প্রকাশনী সংস্থাদের কাছে। প্রায় ওনারা আমাকে ফোন করেন, ভাই আসবো, কিচ্ছু না, আমার লেখা লাগবে না, উনি শুধু একটা রেকর্ড দিয়ে দিবে, চেপে শুধু আমার লাইফটা বলা। না এই যে বলছি, এই যে জানাবো, এই যে পরশুদিন জানাচ্ছি, আমি আসলে একটা ফ্রডের মতো কাজ করেছি তাদের সাথে। তো সো দ্যাট আমি ফ্রড না। তবে খুব শিগগিরই এইবার হয়তো 21শে বইমেলা আসবে বলে মনে হচ্ছে, কারণ আমি একটু গুছিয়ে নিয়েছি। আমি খুব শিগগিরই আপনাদের সাথে বসে যাব। আর এটা কিন্তু আর্কাইভ থাকলো যে 2027 সালের 21শের বইমেলাতে আমরা মুকিত জাকারিয়া ভাইয়ার লেখা একটি বই পেতে পারি, সেটা ইনশাআল্লাহ। কর্মজীবন অথবা ব্যক্তি জীবন বা দুটোর ইনশাআল্লাহ। মিশ্রণে একটা। ইনশাআল্লাহ। বাহ, চমৎকার। যেহেতু আপনার সাথে আমার সপ্তাহ 2 আগে দেখা হয়েছে Yes. বলছিলাম, এবং সেটা ঈদেরই একটা প্রজেক্টের জন্য, তার মানে তো ঈদের কাজ শুরু হয়ে গেছে। এই ঈদে কি জমজমাট কাজ নিয়ে আপনি আমাদের সামনে হাজির হতে যাচ্ছেন, এরকম কি ব্যাপারটা? আয়েশা আপু, ওই যেটা আমরা জোবানের সাথে করেছি, সেটা যেটা হচ্ছে যে একটা মতো সিন। আমাকে আবার যখন ফোন করেছে, ডিরেক্টর নামটা ভুলে গেছে, নাহিদ ভাই এডিটর যখন আমাকে ফোন করেছে, সে খুব মাথা চুলকাচ্ছে, মনে হচ্ছে ওপার থেকে মনে হচ্ছে বস একটা সিন। তো আমি বললাম যে একটা সিন না, জয়া কোন একটা ছবি প্রথমে ওর জীবনে ওপারের একটি ছবিতে একটা মতো সিন ছিল, বাকিটা তোমাকে না বলি। হ্যাঁ, আমাদের সবার মনে আছে। তো আমার মনে হয় একটা সিন দিয়ে কিন্তু অনেকটা কাফি করা যায়। এটা আমার অবজারভেশন। আমি দেখেছি, আমি অনেকগুলো নাটকে কিন্তু একটা মতো সিনে অ্যাক্টিং করেছি, সবাই কিন্তু আমাকে ঘুরে ফিরে ওই একটা সিনের কথাই বারবার বলছে। তো এটা আমার প্রাপ্তি বলবো কিনা যাই না। দর্শক, চমৎকার দর্শকদের ভালো লাগা, আমাকে কেন জানি ওনারা এত বাজে অভিনয় করে তারপরে অ্যাকসেপ্ট করে। এই যে আবারও নিজেকে নিয়ে এত কমপ্লেন, উফ কি করি মানুষটাকে নিয়ে। দর্শক আপনারা একটু বলে দিন তো এই মানুষটাকে নিয়ে কি করা যায়? এত গুণী একজন মানুষ, এত বিনয়ী একজন মানুষ, তারপরও তিনি তার ভালো দিকগুলো দেখতে নারাজ। মানে আপনাকে কি আমি একটা দর্পণ উপহার দিব, তাহলে সেই দর্পণে আপনি নিজের প্রতিবিম্ব দেখে সবসময় হয়তো বা ভালো কিছু একটা। খুব খুশি হব যে 6-6টা টিনেজ গার্লফ্রেন্ড থাকে। নিশ্চয়ই সেটাও হয়ে যাবে, এত করে আপনি চাইছেন। যাই না এটা আবার দর্শক কিভাবে নেন, কারণ না ওম শান্তি ওম সিনেমার একটা লাইন, না আমি বলছি, সেই লাইনটা হচ্ছে গিয়ে শাহরুখ খান বলিউড বাদশা, উনি বলছিলেন যে আগার তুম কিসি কো দিল সে চাহতে হো তো পুরে কায়নাত উসকো মিলানে কি কোশিশোं में लग जाते हैं। ভীষণ আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এই কথাটার মধ্যে না ভীষণ একটা শক্তি আছে।
যদি তুমি মন থেকে কিছু চাও তাহলে পুরো কায়নাত অর্থাৎ পুরো পৃথিবী ওটা তোমার করার জন্য তোমার হওয়ার জন্য সেটা সব আয়োজন করে দিবে। বাহ, আমি বলতে চাই আমার নিজেরও লোম দাঁড়িয়ে যাচ্ছে, কারণ ভেরি গুড। আমি কেন জানি থ্যাংক ইউ। এই লাইনটার সাথে আমি নিজেকে খুব সম্পর্কিত করতে পারি যে আমি যা চেয়েছি যদি আমি সেটার প্রতি কনসিস্টেন্ট থাকি, আমি যদি অধ্যবসায়ী হই, সেটা আমি কোনো না কোনোভাবে পেয়েছি। আপনিও এত করে চাইছেন, এই কথাটা বলার কারণ এটাই যে অবশ্যই পুরো আপনার আশেপাশের পুরো পরিবেশ তৈরি করে দিবে আসলে, যেন সেটা আপনি পেয়ে যান। আয়শার বুকে ফুল চন্দন ফুটুক খুব শিগগিরই। আর নতুন আর কি করছেন? উপস্থাপনা তো করলেন, উপস্থাপনা যদিও নতুন না, এর আগেও আপনি করেছি। আমি 2024-এর ঈদ আনন্দের স্পেশাল প্রোগ্রাম রাইট রাত 9টা ঈদের দিন সেটি একাই করেছি। এরপরে ওনারা আবার আমাকে এবছর ডেকেছে, আমি এটা করেছি এবং ওনারা পরশু রাতেও ফোন দিয়ে বললো, বিকালবেলা অফিস ছুটির সময় আমাকে ফোন দিয়ে বললো যে কোরবানির ঈদে করবেন। তা আমি নিজ থেকে বলেছি কোরবানির ঈদে তাহলে আগে ভাগে বলেন, তখন তো একটু অসুস্থ ছিল, এখন তো সুস্থ আছি বলে আমরা খুব জানাচ্ছি। এরপরেও আরও 4-5টা প্রোগ্রাম নিয়ে ওনারা আমার সাথে শেয়ার করেছে। ওখানে স্পার্ক রুটস ওরা লাইভ শো করবে, সেখানে উপস্থাপনা করার দায়িত্ব দিয়েছে। চিটংয়ের ইতিহাসে মনে হয় চিটং টেলিভিশন কখনো লাইভ প্রোগ্রাম করেনি, মানে সরাসরি ফোন আলাপ যেটা আছে। তো ওই কনসার্টটা করব, আর ওখানকার কিছু বিশিষ্ট লোকের ইন্টারভিউ দিব। চমৎকার। আপনাকে তো ইলেন ভাই আমার সাথে যোগাযোগ করছে এবং জিএম সাহেব খুব ভালো মানুষ, ওনারা যোগাযোগ করে ওইটা বারবার বলছে যে এটা কীভাবে সাজানো যায়। তা আমি ওনাদেরকে বলেছি আপনারা এইভাবে প্রোগ্রাম করলে ঈদের অনুষ্ঠানটা জমে যাবে। বাহ, চমৎকার, ভীষণ ভালো লাগলো। সবসময় তো অভিনয় আপনাকে দেখি, এখন আশা রাখছি যে নিয়মিত উপস্থাপনা তো আপনাকে দেখতে পারবো। ভাইয়া, কথা বলতে বলতে কখন সময় শেষ হয়ে গেছে একদমই টের পাইনি। অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আলোচনা করার জন্য। আপনার মধ্য দিয়ে আসলে আমি চেষ্টা করেছি যতজন মানুষের কথা আনা যায়, একই সাথে আমি নিজেও আসলে তাদের ব্যাপারেও অনেক অজানা তথ্য আপনার থেকে জানতে পেরেছি। আপনার জন্য আমাদের দর্শকরা জানতে পেরেছে, তার জন্য অনেক ধন্যবাদ। যদি আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু দর্শকদের উদ্দেশ্যে বলার আগে আয়েশাপু, দারুণ উপস্থাপনা, থ্যাংক ইউ সো মাচ, আই এম সো হ্যাপি। সবাই এনটিভির সাথে থাকবেন, অবশ্যই এনটিভির সাথে থাকবেন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এর সাথে শেষ হচ্ছে আমাদের আজকের রাতের আড্ডা। দারুণ একটা আড্ডা দিলাম, আমি তো ভীষণ উপভোগ করছি এখানে বসে। আশা করছি আপনারাও যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তারাও ভীষণ উপভোগ করেছেন। আপনাদের এই ভালো লাগা ভালোবাসাই আসলে আমাদের বড় প্রাপ্তি। সবসময় আমি একটা কথা বলি যে আমাদেরকে মুহূর্তে বাঁচা শিখতে হয়, এবং মুকিত জাকারিয়া ভাইয়ের সাথে আমার যতবারই দেখা হয়েছে শুটিং সেটের ফাঁকে, এবং আজকেই প্রথম তার সাথে দীর্ঘ 1 ঘন্টা আমি আড্ডা দেওয়ার সুযোগ পেলাম। এই শুটিংয়ে ঢোকার আগেও আমাদের আড্ডা হচ্ছিল, এবং ক্যামেরা বন্ধ হবার পরও আমাদের সেই আড্ডা আসলে চলমান থাকবে। এই মানুষটাকে দেখে আমি সবসময় একটা বিষয় শিখি, মুহূর্তে বাঁচো, আনন্দে বাঁচো। তাই আপনাদেরকে আজকে একই কথাটাই বলবো, আপনারাও মুহূর্তে বাঁচুন, আনন্দে বাঁচুন, জীবনের প্রত্যেকটি সেকেন্ডকে উপভোগ করুন। আজকে এই প্রত্যাশা নিয়ে আমি আয়েশা খান বিদায় নিচ্ছি রাতের আড্ডার থেকে। দেখা হবে আগামী সপ্তাহে নতুন অতিথির সাথে, নতুন আড্ডা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।